স্বাধীনতার পরবর্তীতে একাধিকবার দেশের আইনের সংশোধন করা হয়েছে এবং সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, মানুষের মৌলিক অধিকার হতে পারে। বিভিন্ন সময় আমরা দেখেছি এক একটা সময় যেভাবে আইনের পরিবর্তন ঘটানো হয়েছে। তার কারণ ব্রিটিশ আমলের তৈরি হওয়া যে সমস্ত আইনগুলো মূলত ছিল সেগুলো নতুন করে সেগুলো সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধনীর মধ্যে মানুষের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেই মৌলিক অধিকারগুলোই মূলত আমরা এই লিগ্যাল প্লাসের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আইনের যারা ছাত্র তারা তো অবশ্যই আইন সম্পর্কে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ওয়াকিবল, কিন্তু সাধারণ মানুষ, আম আদমি, তাদের কাছে আইন মানেই কিন্তু একটা কঠিন বস্তু। অনেকেই হয়তো আইন সম্পর্কে অতটা অভিজ্ঞ নন। সেই সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিই এই লিগ্যাল প্লাসের মধ্যে দিয়ে যে কিভাবে আপনার জীবন, জীবিকা, অধিকার, সুরক্ষা কিভাবে সেগুলোকে রক্ষিত হবে এবং কোথায় সেটা লঙ্ঘন হলে আপনি সরাসরি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সুরাহা পেতে পারেন। এবং আজকের এই লিগ্যাল প্লাসে আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটা দৈনন্দিন জীবনে মানুষের অত্যন্ত প্রয়োজনের মধ্যেই থাকে, যেটা হচ্ছে যে মানুষের অধিকার। এবং সেই মানুষের অধিকারের মধ্যে বাবা মা, ভাই বোন, দাদা দিদি, পরিবার, কিন্তু সেই পরিবারের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে পিতামাতা তার প্রিয় সন্তানকে আলাদা করে কিছু দিতে চান, আবার সেই সমস্ত ছেলে মেয়ে যারা বাবা মায়ের কথা শোনেন না বা বাবা মায়ের সাথে সঠিক ব্যবহার করেন না, তাদের জন্য বাবা মারা আলাদা একটা ব্যবস্থা করে রাখেন, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এবং এই সম্পত্তির অধিকার কিভাবে তার বাবা মা তার সন্তানদের বন্টন করেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি বহু সময় গিফট করে দেয়, অর্থাৎ বাবা বা মা তার সন্তানকে অনেক সময় গিফট করে দেন। অর্থাৎ এই যে গিফট করে দেওয়া, এই গিফটটা কতটা আইনত বৈধ। শুধু তাই নয়, একই পরিবারের যদি 3 বা 4 সন্তান বা 2 সন্তান হয়ে থাকে, সেক্ষেত্রে বাবা বা মা তিনি কি পারেন কোনো একজন সন্তানকে কোনো একটা সম্পত্তি গিফট করে দিতে? যদি তাই হয়ে থাকে তাহলে বাকি সন্তানরা তারা কি আইনি পথে যেতে পারবেন? যদি আইনি পথে যান তাহলে আইনি পথে তিনি কতটা সুবিচার পাবেন? তার পাশাপাশি যে বিষয়টা আরও একটা উঠে আসে সেটা হচ্ছে উইল। আমরা বহু ক্ষেত্রে দেখি যে বাবা বা মা, বাবার অবর্তমানে মা বা মায়ের অবর্তমানে বাবা, তারা একটা উইলও পর্যন্ত করে যান, যেটা সন্তানরা তারা কখনোই জানতে পারেন না। তাদের মৃত্যুর পর তারপরেই সন্তানরা জানতে পারেন যে তার বাবা বা মা একটি উইল করে গিয়েছেন। কিন্তু সেই উইলের বৈধতা কতটা, সেই উইলের আইনে কতটা সেটা বৈধ রয়েছে। এবং যদি কোনো এক সন্তানের নামে উইল করে যান, বাকি সন্তানরা তাহলে কি করবেন? তাহলে বাকি সন্তানরা সেই উইলের মধ্যে যিনি আছেন বা তার বাইরে যারা আছেন তারা কি সেই সম্পত্তির অধিকারী হতে পারবেন না? বাবা বা মা তাদের অবর্তমানে কোনো এক সন্তানের নামে উইল করে গেলেন, কিন্তু সেই উইলটা কতটা আইনত বৈধ থাকছে? এই যাবতীয় বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যেভাবে প্রতিদিন সংসার ভাঙছে, পরিবার ভাঙতে ভাঙতে ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে বৃদ্ধ বাবা মারা অনেক সময় তারা তার সন্তানদের গিফট করেন এবং অনেক সময় তারা উইল করে দিয়ে যান। কিন্তু সেই উইলে শুধু কি একাই তার সম্পত্তি পাবেন, নাকি সেই উইলের আরও অনেক আইনি জটিলতা রয়েছে? কি সেই জটিলতা রয়েছে? এবং শুধু তাই নয়, যদি গিফট করে যান, সেই গিফট পরবর্তীকালে বাবা বা মা তারা কি ফেরত নিতে পারেন? আইন কি তাদের সেই স্পেস বা জায়গা দিয়েছে? এই বিষয়গুলোকে নিয়েই আমরা মূলত আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের সাথে। ঠিক তারা কি বলেছেন
আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের তিনি কি উত্তর দিলেন, একজন বাবা বা মা করে যাওয়া উইল বা বাবা বা মা, দাদা বা স্ত্রী যে কেউ হতে পারে, তারা যদি গিফট করেন তাহলে বাকিরা আইনে কতটা সুরক্ষিত বা আইনে তারা কতটা সুযোগ পেতে পারেন পরবর্তীতে আইনি লড়াইয়ের ক্ষেত্রে। তাই এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মঙ্গলবার এবং প্রতি শনিবার লিগাল প্লাসে আমরা এই ধরনের নানান আইনি সমস্যা এবং তার সমাধানের কথা আমরা তো অবশ্যই বলি এবং আইনজীবীদের মধ্যে দিয়েই আপনাদের কাছে পৌঁছে দিই। আপনাদের মূল্যবান বক্তব্য এবং আপনাদের আগামীতে কোন ধরনের আইনি ব্যাখ্যা আপনারা জানতে চান বা কোন বিষয় আপনারা মনে করেন যেটা আপনাদের কাছে খুব জটিল, সেই বিষয়টা অবশ্যই লিখে পাঠান। আমরা সরাসরি সেই বিষয়টা নিয়েই আইনজীবীদের সাথে কথা বলবো, তারা কি বলছেন আপনাদের কাছে পৌঁছে দেব। গিফট ডিড যখন হবে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, কিন্তু উইলের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি নয়। আমি উইলটা করে দিয়ে গেলাম, সেক্ষেত্রে সে আমার সাথে খারাপ মিসবিহেভ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইলটাকে চেঞ্জ করতে পারি এবং উইলটাকে রিভোক করে আমরা নতুন কিন্তু কারো নামে উইল করতে পারি। যার বিরুদ্ধে তাকে গিফট ডিড করানো হয়েছে এইটা কিন্তু অনেক সময় কোর্টে গ্রাহ্য হয় না। তার মা বাবার সম্পত্তি যদি কাউকে সে গিফট ডিড করে বা উইল করে, তাকে কোনোভাবে আইনের দ্বারা আশ্রয় নিয়ে আইনের দ্বারস্থ হয়ে তার কোনো রিলিফ কিন্তু তারা পাবেন। গিফট ডিড এবং উইল এই দুটোর মধ্যে পার্থক্য কী? এবং যদি গিফট ডিড কোনো বাবা তার সন্তানের, হয়তো তারা 4 জন তার সন্তান থাকতে পারে, নির্দিষ্ট কাউকে যদি গিফট ডিড করে, সেই গিফট ডিড পরবর্তীকালে তার আইনি বৈধতাটা কতটা? দেখো, গিফট ডিড যেটা হচ্ছে যে এই গিফট ডিড যে সম্পত্তির যে মালিক বা যার মালিকানা আছে, সে তার যে সম্পত্তি সেটাকে সে ট্রান্সফার করতে পারে বাই দ্য ওয়ে অফ গিফট ডিড, যেটা আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে ভিত্তিতে এই গিফট ডিডটা করা হয়। এই গিফট ডিডটা রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি এবং তার যে স্পেসিফিক স্ট্যাম্প ডিউটি আছে সেই স্ট্যাম্প ডিউটি পে করতে হয় এবং এটার রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এবং এই মেইন যেটা ইস্যু হচ্ছে যে ন্যাচারালি যে গিফট ডিড যেটা করা হয় সেটা আনকন্ডিশনাল হয় এবং এটাকে রিভোক করা যায় না। সুতরাং যাকে গিফট করা হচ্ছে, যখন সেই গিফট ডিডটা এক্সিকিউট হয়, এক্সিকিউটের সঙ্গে সঙ্গে সেই গিফটেড প্রপার্টিটা যাকে গিফট ডিড করা হচ্ছে তার কাছে হস্তান্তরিত হয়। সেই জন্য এটা ট্রান্সফার অফ প্রপার্টির অ্যাক্টের মধ্যে পড়ে এবং ন্যাচারালি যে দাতা অর্থাৎ যে গিফট দিচ্ছে তার সমস্ত যে প্রপার্টিটা সে গিফট করতে চাইছে সেটা ইনকামমেন্ট ফ্রি অবস্থায় সেই প্রপার্টিটা যাকে দিচ্ছে তাকে সে রেজিস্টার গিফট ডিড করবে এবং যেদিন গিফট ডিড করবে সেদিন থেকে যাকে করছে সেই সম্পত্তি সে তার মালিকানা হস্তান্তরিত হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে গিফট ডিডের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায়, অর্থাৎ যে সম্পত্তির মালিক সে যেদিন যে গিফট ডিডটা করছে, রেজিস্টার্ড হচ্ছে, সেদিনই সম্পত্তির হস্তান্তর হচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে ইন ফিউচার যদি মনে করে যে তার কোনো সম্পত্তি সে হস্তান্তর করবে, তা বাই ওয়ে অফ উইল সে করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই উইলটা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী এই উইল করা হয় এবং এর কতকগুলো যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে উইলটা অবশ্যই রিটিন থাকতে হবে এবং উইলটা করার পর সে উইলে তাকে সাইন করতে হবে এবং মিনিমাম 2 জন উইটনেস থাকতে হবে এবং এই উইলের যে একজন এক্সিকিউটর যে থাকবে তাকে নিয়োগ করতে হয়। উইলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে উইলটার রেজিস্ট্রেশনটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তাহলে উইল এবং গিফট ডিডের মধ্যে যেটা পার্থক্য হলো সেটা হচ্ছে দুটো পার্থক্য, যে
গিফট ডিড যখন হবে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, কিন্তু উইলের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি নয়। দ্বিতীয় যে ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে যে যে উইল যেটা করা হচ্ছে সেটাকে রিভোক করা যায়, অর্থাৎ যদি কাউকে তার সম্পত্তি উইলের মাধ্যমে দেয়, পরবর্তীকালে সে উইলটাকে সে চেঞ্জ করতে পারে, অর্থাৎ সে উইলটাকে রিভোক করে নতুন আবার উইল করতে পারে। কিন্তু গিফট ডিডের ক্ষেত্রে এই রিভোক করার কোনো সিস্টেম নেই। যদি সে সিনিয়র সিটিজেন হয় তাহলে তার যে মেনটেন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারে, সেটা ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, অ্যানাদার ইস্যু, বাট এটা কিন্তু রিভোকেবল নয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এইবার যে উইল আর যে গিফট ডিড, সেটা হচ্ছে যে গিফট ডিড যখনই করা হচ্ছে রেজিস্ট্রেশন, সে সম্পত্তিটা ট্রান্সফার হচ্ছে। উইল যেটা হচ্ছে যে উইলটা ন্যাচারালি আফটার ডেতে হয়, যে যখন যে উইল যে করছে সে মারা যাওয়ার পরে সেই উইলটা প্রবেটের জন্য প্লেস করতে হয় এবং সেখানে অর্ডার নিতে হয় যে উইলটাকে প্রবেটের অর্ডারের ভিত্তির পর যে অর্ডার হবে এবং সেখানে তার রিকুইজিট ফিস স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ার পরে সে যাকে উইলটা করা হচ্ছে সে সম্পত্তির মালিক হবে। তাহলে গিফট ডিডে হচ্ছে যে প্রথম যেদিন গিফট ডিড করা হচ্ছে সেদিন থেকে সে মালিক হচ্ছে, আর উইলে হচ্ছে যে উইলটা যে করছে সে মারা যাওয়ার পর সেই উইল এক্সিকিউট করতে হবে এবং তার জন্য তাকে কোর্টে প্লেস করতে হবে, এবং যে স্ট্যাম্প ডিউটি, সে স্ট্যাম্প ডিউটি দেওয়ার পরে যাকে উইল করা, যার নামে উইলটা করা হচ্ছে সে সম্পত্তির মালিক হতে পারবে। এখানে এখানে একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে মনে করা যায় যদি কোনো বাবা তার কোনো সন্তানকে গিফট ডিড করলো, হয়তো তার একটাই সন্তান, হয়তো সেটা গিফট ডিড না হলেও পরবর্তীতে বংশানুক্রমে হয়তো সেই সম্পত্তির মালিকানাধীন হতে পারে, কিন্তু বাবা দেখলো যে গিফট ডিডটা তাকে করার পরেই সেই গিফট ডিডটা যে হয়তো কোনো এক কারণে তাকে গিফটটা করেছিল সেটা কোনো কারণে হয়তো সেই সাকসেসটা হলো না। এক্ষেত্রে গিফট ডিড করে নেওয়ার পরেও বাবা যদি মনে করে বা মা যদি মনে করে যে আমি গিফটটাকে রিটার্ন করে নেব, যেহেতু আমি নিজে ওকে গিফট করেছি, আমার এখন মনে হচ্ছে ওই গিফটটা তাকে করা উচিত হয়নি, এক্ষেত্রে আবার অন্যতা হতে পারে যে হয়তো একই বাবার হয়তো দুটো সন্তান রয়েছে, একজনকে গিফট করেছিল, একজনকে বঞ্চিত করা হয়েছিল। এক্ষেত্রে বাবা পরে সেটা রিয়েলাইজ করেছে বা মা পরে রিয়েলাইজ করেছে যে না, একজনকে এই গিফট করাটা আমার সঠিক কাজ হয়নি, তাই আমি ওটাকে ডিভোক করার চেষ্টা করছি। এটা করলে আমি সমানকে দুজনকেই সমানভাবে আমি সম্পত্তিটা ভাগ করে দিতে পারি। এটা কি গিফট ডিটের ক্ষেত্রে কি এর কোনো আইনি সহায়তা কি পেতে পারেন যিনি এই গিফট করছেন? দেখো, আমি প্রথমে বললাম যে গিফট ডিড যেটা হবে সেটা কিন্তু আনকন্ডিশনাল। কোনো কন্ডিশনাল গিফট ডিড সাধারণত ন্যাচারালি হয় না, কারণ যদি কোনো কন্ডিশন থাকে সেই কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি কন্ডিশন ইম্পোজ করা হয় বা উইলের গিফট ডিডের মধ্যে সেই কন্ডিশন লেখা হয়, তো ন্যাচারালি সেটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করে। সেই জন্য অলওয়েজ গিফট ডিড যেটা হবে লাভ অ্যান্ড অ্যাফেয়ার্সে যদি কাউকে কেউ গিফট করে সেখানে সেটা কিন্তু এটা আনকন্ডিশনাল হবে এবং সেই গিফট ডিড কখনো রিভোক করা যায় না ন্যাচারালি। বাট যদি দেখা যায় যে কেউ কোনো বাবা যে সিনিয়র সিটিজেন বা যে অসুস্থতার কারণে বা কোনো একটা তার বয়স হয়ে গেছে, সে কাউকে গিফট ডিড করছে বা তার পরবর্তীকালে তাকে সে দেখাশোনা করে না, তাহলে সেখানে কিন্তু অন্য আইনে সেটা মামলা করতে হয়। সেখানে কোর্টের হস্তক্ষেপে অনেক সময় কোর্ট তার কন্ডিশন ইম্পোজ করে বা তার ক্রাইটেরিয়া বেঁধে যায় যে মা বাবাকে এইভাবে দেখতে হবে বা যে গিফট ডিড করছে তাকে দেখতে হবে, আদারওয়াইজ যে গিফট ডিডটা ক্যান্সেল হবে। কিন্তু ন্যাচারালি যেটা হয় যে যদি যখন কাউকে গিফট ডিড করা হয় সেখানে কিন্তু কোনো কন্ডিশন ইম্পোজ হয় না এবং গিফট যেটা হয় অলওয়েজ সেটা কিন্তু আনকন্ডিশনাল। সেক্ষেত্রে আমি বলবো যে যদি মনে হয় যে যদি কারো সন্তান বা যাকে যে গিফট ডিড করছে বা তার কোনো ডিপেন্ডেন্ট বা তার যাকে সে মোস্ট লাইক করে বা ইন ফিউচার তাকে সে দেখভাল করবে, সেই ক্ষেত্রে যদি গিফট ডিড করে তাহলে সেখানে কিন্তু আমরা অলওয়েজ সাজেস্ট করি যে এটাকে আপনারা উইল করুন। কারণ
উইলের যেটা একটা বাস্তবতা আছে যে উইলটাকে যে কোনো টাইম রিভোক করা যায়। রিভোক করা মিনস হচ্ছে যদি দেখা যায় যে আমি মনে করছি যে আমি কোনো 3 সন্তানের মধ্যে এক সন্তানকে আমি উইলটা করে দিয়ে গেলাম, সেক্ষেত্রে সে আমার সাথে খারাপ মিসবিহেভ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইলটাকে চেঞ্জ করতে পারি এবং উইলটাকে রিভোক করে আমরা নতুন কিন্তু কারো নামে উইল করতে পারি। বাট এখানে আরেকটা ক্লজ আছে যেখানে যদি কাউকে দেখা যায় পরবর্তীকালে উইলটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ কি আদার্স যে দুটো যে যারা সন্তান থাকলো পরবর্তীকালে তারা বলতে পারে যে তার তাদের বাবাকে মিসগাইড করা হয়েছে বা তার সিগনেচারটা কোনোভাবে নিয়ে এই উইলটাকে করানো হয়েছে, বা এই সিগনেচারটা আদৌ তার বাবার সিগনেচার কিনা, সেই জন্য উইলটাকে চ্যালেঞ্জের একটা প্রভিশন আছে এবং সেটা কোর্টে চ্যালেঞ্জ করতে পারে। এবং যারা লিগেল ইয়ার্স থাকবে তাদেরকে কিন্তু সবসময় উইলটা প্রোবেট করতে গেলে ইন্টারেস্টেড পার্টি যারা আছে তাদেরকে নোটিশ করতে হয়, এবং তারা যদি প্রমাণ করতে পারে কোর্টের কাছে যে বাবাকে মিসগাইড করে বাবা যে সময় উইলটা করেছে বা মা যে টাইমে উইলটা করেছে সে আনসেন্ট মাউন্ট, তার অসুস্থ ছিল বা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল বা কোনোভাবে সে অসুস্থ ছিল এমন যে তার কাছ থেকে কোনোভাবে সিগনেচারটা অবটেন করে উইল বানানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই উইলটা বাতিল হতে পারে। কিন্তু গিফট ডিডের ক্ষেত্রে তাকে সাউন্ড মাইন্ডে এবং তাকে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে বা কমিশনার অ্যাপয়েন্ট করে তার বাড়িতে উইলটা গিফট ডিডটাকে রেজিস্ট্রি করতে হয়। সেখানে কিন্তু সে বলতে পারবে না বা অবজেকশন দিতে পারবে না যে গিফট ডিডটা তাকে ফোর্সফুলি করানো হয়েছে, কারণ সেখানে যে রেজিস্ট্রেশন প্রসিডিওর, সেই রেজিস্ট্রেশন প্রসিডিওরের মাধ্যমে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট, তার ফটো আইডেন্টিটি, তার সমস্ত কিছু নিয়ে কিন্তু গিফট ডিডটা তৈরি হয় এবং সেখানে একটা স্ট্যাম্প ডিউটি গভর্নমেন্টকে পে করতে হয়। সুতরাং সেটাকে কিন্তু সে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে গিফট ডিড করানো হয়েছে, এইটা কিন্তু অনেক সময় কোর্টে গ্রাহ্য হয় না। বাট উইলের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট ডিফারেন্ট, কারণ এখানে কতগুলো ক্লজ থাকলেও যেতে রিটিন হতে হবে, তাকে সাউন্ড মাইন্ড হতে হবে এবং সে অসুস্থ হলে চলবে না, বা তাকে ভলেন্টারি তাকে উইলটা সে করেনি, এই প্রশ্নগুলো কিন্তু পরবর্তীকালে জাস্টিফাই হবে। এবং যদি দেখা যায় যে না এগুলো কোনোটাই হয়নি বা তাকে ফোর্সফুলি করানো হয়েছে বা যে উইল করেছে সে আদৌ জানে না যে উইলটা সে করেছে কি না, সেই ক্ষেত্রে কিন্তু এই উইলটা চ্যালেঞ্জ হবে। এবং প্রোবেটে নেওয়ার সময় যদি যারা আদার্স সন্তান থাকবে, যারা লিগেল হেয়ার্স থাকবে, তারা কিন্তু উইলটাকে চ্যালেঞ্জ করতে পারে এবং সেই উইলটাকে বাতিল বলে কোর্ট গণ্য করতে পারে। এর সাথে আরেকটা প্রশ্ন যেহেতু একদিকে গিফট ডিড এবং তার পাশাপাশি উইলের প্রশ্ন আসছে, তাহলে এক্ষেত্রে তাদের যে সন্তানের অধিকার মানে ওই বাবার ওরাই সন্তান কিনা বা ওই মায়ের তারাই সন্তান কিনা, এই যে লিগ্যাল হেয়ার যেটা আছে, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো এর সাথে একটা লিগ্যাল হেয়ারের তো সম্পর্ক থেকে যায়। মানে আমি বলছি যারা ক্লেম করবে, এই যে উইলের ক্ষেত্রে যদি ক্লেম করতে হয়, তাহলে ফার্স্ট তো তাকে প্রমাণ করতে হবে যে আমি ওই পিতা বা ওই মাতার সন্তান। এক্ষেত্রে সাকসেশনের এখানে একটা কি কোনো ভূমিকা থাকতে পারে? দেখো, এখানে একটাই বিষয় যেটা হচ্ছে অনেকের একটা রং ধারণা আছে বা ভুল ধারণা আছে যে বাবার সম্পত্তি থাকলেই হয়তো তার ছেলেরা বা তার লিগেল হেয়ার্স যারা আছে তারা এর মালিক। কিন্তু এখানে একটা কথা পরিষ্কারভাবে সবার জেনে নেওয়াটা দরকার, সেটা হচ্ছে যে যার সম্পত্তি সে বেঁচে থাকাকালীন এই সম্পত্তির ওপরে কিন্তু তার লিগেল হেয়ার্স যারা, তাদের কিন্তু কোনো রাইট নেই। এই রাইটটা কখন গ্রো করে? আফটার ডেথ গ্রো করে। তার মানে হচ্ছে কি, যে যদিও তারা লিগেল হেয়ার্স, এই লিগেল হেয়ার্সের যে সার্টিফিকেট বা লিগেল হেয়ার্স যেটা মানে করতে হয়, সেটা কিন্তু তারই হিন্দু সাকসেশন অ্যাক্ট বা এ অনুযায়ী তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যে আমরা লিগেল হেয়ার্স। এবং এই লিগেল হেয়ার্সটা প্রমাণ করার জন্য আমাদের অথরিটি আছে, যে লোকাল যে অথরিটি, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, তাদের কাছে নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে একটা ডিক্লারেশন দিতে হয়, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে সেখানে বলতে হয় যে এই যে যারা লিগেল হেয়ার্স, এর বাইরে আর কোনো লিগেল হেয়ার্স নেই। এই যে ডিক্লারেশনের ভিত্তিতে কিন্তু তাদেরকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, মানে যারা লোকাল বডিজ আছে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তারা কিন্তু লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটা ইস্যু করে।
আর অনেক সময় যদি যে কোনো ব্যাংকের কোনো টাকা গচ্ছিত থাকে বা কোনো শেয়ার সার্টিফিকেট বা কোনো ফিক্সড ডিপোজিট, এগুলোর ক্ষেত্রে সেখানে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী তাদেরকে সাকসেশন সার্টিফিকেট কোর্ট থেকে বের করতে হয়। পার্টিকুলার যে অ্যাসেট বা যেগুলো লিকুইড যে জিনিস বা ব্যাংকে যেগুলো জমা থাকে বা সম্পত্তি থাকে, সেগুলো কিন্তু ওই সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী তাদেরকে অথরিটিকে জমা দিলে তারা সেইভাবে ইস্যু করে। এবং সেখানে যদি দেখা যায় সেক্ষেত্রে পার্টিকুলার নমিনি থাকলে সেই নমিনি সেখানে একজন বেনিফিশিয়ারি হিসাবে সেই নমিনির কাছে পুরো টাকাটা আসে, এবং সেই সাকসেশন যে সার্টিফিকেট বা যে লিগ্যাল হিয়ার সার্টিফিকেট আমরা যেটা বলবো, লিগ্যাল হিয়ার্সে যে যারা লিগ্যাল হিয়ার্স থাকবে তাদের মধ্যে টাকাটা ডিস্ট্রিবিউট হয়। এই ধারণাটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো সম্পত্তি তার বাবা মা যতদিন বেঁচে থাকছে সেই সম্পত্তির উপর তার ছেলে মেয়েদের বা তাদের যে লিগ্যাল হিয়ার্স তাদের কোনো রাইট থাকে না, এবং যাদের সম্পত্তি বা যে প্রপার্টি যে হোল্ডার সে মারা যাওয়ার পরেই কিন্তু তার লিগ্যাল হিয়ার্সদের রাইট গ্রো করে। সুতরাং বেঁচে থাকাকালীন যে লিগ্যাল হিয়ার্সদের কোনো রাইট কিন্তু আইনে কোনো বৈধতা নেই, এবং সে তারা ক্লেম করতেও পারবে না। আরেকটা যেটা বিষয় পরিষ্কার, অনেকেই হয়তো আমাদের কাছে আসে যে হয়তো তার দুই ছেলে, এক ছেলেকে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছে, তাহলে দিচ্ছেন বা দিতে চলেছে, সেটা কোনোভাবে আটকানো যায় কি না। এখানে কিন্তু পরিষ্কার যেটা আইনে প্রভিশন আছে যে যার সম্পত্তি সে যাকে খুশি তার সম্পত্তি সে গিফট ডিড বা উইল করতে পারে, সেখানে কিন্তু তাকে কোনো তার লিগ্যাল হিয়ার্স বা তার অন্য ছেলেমেয়েরা তাকে প্রিভেন্ট করতে পারে না। ইভিন এই সম্পত্তি বা প্রপার্টির ক্ষেত্রে যদি সে মনে করে যে তার কোনো ছেলে মেয়েকে সে তার সম্পত্তি বা প্রপার্টি দেবে না, সে রামকৃষ্ণ মিশন বা অন্য কোনো জায়গায় সে প্রপার্টি গিফট ডিড করতে পারে, সেটা করতে পারে, এবং সেক্ষেত্রে তার সন্তানরা তাকে কিন্তু কোনোভাবে রেস্ট্রেন করতে পারবে না। আইনে সেরকম কোনো প্রভিশন নেই। সন্তানের তাহলে অধিকার বলে কিছু থাকছে না বাবা মায়ের সম্পত্তির উপরে? বাবা মায়ের সম্পত্তির উপর তার অধিকার আছে যতদিন সে ডিপেন্ডেন্ট থাকছে, তাকে দেখার দায়িত্ব কিন্তু মা বাবার। বাট সে যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে এবং জীবিদ্দশায় বাবা মা বেঁচে থাকাকালীন সেই সম্পত্তির ওপর তাদের ছেলে মেয়েদের কোনো অধিকার নেই। সেই সম্পত্তি তার মা বাবা বেঁচে থাকাকালীন যদি কাউকে হস্তান্তর করতে পারে বা করতে চায়, সে করতে পারবে। সেটা কোনোভাবে তার ছেলেমেয়েরা চ্যালেঞ্জ করে কোনো আদালতে বা কোনো জায়গায় দ্বারস্থ হতে পারবে না। সেরকম কোনো নিয়ম নেই যে তার মা বাবার সম্পত্তি যদি কাউকে সে গিফট ডিড করে বা উইল করে, তাকে কোনোভাবে আইনের দ্বারা আশ্রয় নিয়ে আইনের দ্বারস্থ হয়ে তার কোনো রিলিফ কিন্তু তারা পাবে না। কিন্তু একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বাবাই হচ্ছিল সম্পত্তির মূল মালিক, কিন্তু বাবার মৃত্যুর পরে দেখা যাচ্ছে মা তার 2 সন্তান বা 3 সন্তান বা 4 সন্তান যে কজনই থাকুক না কেন, সেক্ষেত্রে পরবর্তী সময় বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পর তার যে সম্পত্তি, মনে করছি বাবার সম্পত্তি নেই, মায়ের সম্পত্তি রয়েছে, কিন্তু মা মারা গেছে, সেই সম্পত্তির মালিক হচ্ছে তাহলে হাজবেন্ড যদি মারা যায় তাহলে স্ত্রী, তাদের উভয়ের হয়তো সন্তান রয়েছে। সেই সন্তানরা তখন যখন যদি তাদের কোনো অ্যাসেট তারা যদি বিক্রি করতে চায়, সেক্ষেত্রে বাবা যদি না থাকে তাহলে মাকেও সই করতে হচ্ছে সেই সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে, এবং তার যারা লিগালিয়ার যারা রয়েছে আর তার ছেলে বা মেয়ে যারাই থাকুক তাদেরকেও তাহলে সই করতে হচ্ছে। তাহলে ওই সম্পত্তির মালিক আর স্ত্রী বা স্বামী থাকছে না, সেই সম্পত্তির মালিক সবাই হয়ে যাচ্ছে। দেখো, একটা প্রপার্টি যদি দেখা যায় যে সেই প্রপার্টির উপর একজন সেই প্রপার্টির সম্পূর্ণ মালিক, এবং উনি মারা যাওয়ার পর তার যারা লিগ্যাল হিয়ার্স তারা কিন্তু ইকুয়ালি বা আমাদের যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যেভাবে যে শেয়ার ডিস্ট্রিবিউশন হওয়ার কথা সেভাবে কিন্তু তার শেয়ারটা ডিস্ট্রিবিউশন হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস যেটা বিষয়, সেটা আমাদের প্রবলেমটা কোথায় হয়, যদি প্রপার্টিটা আনডিভাইডেড প্রপার্টি হয়। আনডিভাইডেড প্রপার্টি হলে সেই প্রপার্টিটা পার্টিকুলার একজন লিগ্যাল হিয়ার সেটাকে সেল করতে পারে না। সেখানে তার পার্টিকুলার অংশটা সেল করতে হলে তাকে কিন্তু আদার্স যারা কো শেয়ারার আছে তাদেরকে কিন্তু তাদের সাইন লাগবে বা এনওসি, তাদের যে ডিড বা বিক্রয় কবলা হবে সেখানে কিন্তু তাদেরকে সাইন করতে হবে। সেখানে যদি আমি অ্যাবসলুট ওনার হতে চাই বা আমার নামে রেকর্ড করাতে চাই, আমি অ্যাবসলুট ওনার হতে চাই বা আমি প্রপার্টিটাকে আমি ডিভাইড করতে চাই, তাহলে তাকে পার্টিশন স্যুট ফাইল করতে হবে। এবং স্যুট ফাইল করার পর
সেই প্রপার্টি বা সেই অংশ ডিমার্কেটেড হবে এবং পার্টিকুলারলি যারা যারা লিগেল হিয়ার্স তাদের নামে ডিমার্কেশন হওয়ার পর কোর্ট থেকে তাদের আলাদা আলাদা ডিমার্কেশন হয়ে পার্টিশন ডিড হবে এবং তার নামে সেটা আলাদা আলাদাভাবে যারা যারা আছে লিগেল হিয়ার্স তাদের রেকর্ড হবে, তখনই সে ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রপার্টিটা সেল করতে পারবে। আদারওয়াইজ যদি প্রপার্টি জয়েন্টলি হয় তাহলে কিন্তু যারা কোশেয়ারার তারা যদি জয়েন্টলি প্রপার্টি সেল করে তাহলে করতে পারবে। আদারওয়াইজ কেউ এককভাবে আনডিভাইডেড প্রপার্টি কখনোই কাউকে সেল করতে পারবে না। সেখানে কিন্তু সেল করতে হলে পার্টিকুলার যে অংশটা সেল করছে সেখানে কিন্তু সবার সিগনেচার লাগবে এবং সেটা একটা ডিমার্কেটেড যে নকশা তৈরি করে সেই গিফট ডিড যে সেল ডিড হবে সেখানে লাগিয়ে প্রত্যেকজন যে লিগেল হিয়ার্স আছে তারা সাইন করলেই তবে সেটা বৈধ সেল ডিড হিসাবে গণ্য হবে।